আসসালামু আলাইকুম বিডি গোস্ট স্টোরি পরিবার সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো আপনাদের মন ভালো রাখার জন্যই আমরা চেষ্টা করি বিভিন্ন রকমের গল্পগুলো, বিভিন্ন রোমাঞ্চকর ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আজকে কিছু বেশ রোমাঞ্চকর ভৌতিক ঘটনা, বাস্তব ঘটনা আপনাদের জন্য আমরা কালেক্ট করছি, যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে অনেক কিছুই এক্সপ্লেন করার জন্য। আসলে কি বিজ্ঞান সব কিছু এক্সপ্লেন করতে পারে? বিজ্ঞান এক্সপ্লেন করতে পারে না তার মানে এই না যে সেটা ঘটে না। বিজ্ঞান তো সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করে না, তার মানে কি সৃষ্টিকর্তা নাই? অবশ্যই আছে। তো এরকমের কিছু ঘটনাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো আজকে। আশা করি আপনাদের ঘটনাগুলো ভালো লাগবে। তো এরকমের ভৌতিক ঘটনাগুলোর ফিল পাওয়ার জন্য অবশ্যই আপনি আপনার রুমের লাইটটা বন্ধ করে নেবেন, কানে হেডফোন লাগিয়ে তারপর ঘটনাগুলো উপলব্ধি করার চেষ্টা করেন। আশা করি বেশ ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বরাবরের মতো আজকে নতুন যে একটা ঘটনা আমরা কালেক্ট করছি, সেটার প্রথম ঘটনাটাই আমাদেরকে ইমরান শেয়ার করবে। ইমরানের কাছে একজন ঘটনা পাঠাইছে, তো ইমরান সেই ঘটনাটা আমাদেরকে শোনাবে। তো ইমরান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার কাছে একটা ভাইয়া ঘটনা শেয়ার করছে। ভাইয়াটার নাম সবুজ। তো তার গ্রাম বা তার কোনো পরিচয় দিতে না করছে, শুধু তার নামটাই বলতে বলছে। তো তারা তো গ্রামে থাকে। তো গ্রামে যেহেতু থাকে, মাছ ধরে, নৌকা আছে। তো সে এবং তার বন্ধু, তারা সপ্তাহে 7 দিনের 5 দিনই মাছ ধরতো রাত্রে। তারা ওই দিনে যাই কাজবাজ করতো, রাত্রে হইলে দুই বন্ধু মাছ ধরতে যাইতো। তো এরকমের মাছ ধরে তারা একদিন তার ওই যে বন্ধুর গায়ে প্রচণ্ড জ্বর আসছে, কিন্তু সে জানে না যে তার বন্ধু অসুস্থ। তো ওই দিন ওই প্রতিদিনের মতো ওই দিনও তার বন্ধু মনে হয়েছে যে আইসা ডাকতেছে। তো ডাকতেছে যে বন্ধু চল মাছ ধরতে যাবো আজকে। তো সে ঘর থেকে জাল টাল নিয়ে নামছে যে মাছ ধরতে যাইবে। হাঁটতেছে তার থেকে দূরত্ব তার বন্ধুর একটু বেশি। সে যতই জোরে হাঁটে কিন্তু ওই দূরত্ব ওটুকুই থাকে। মানে তার বন্ধুর কাছে যাইতে চায় সে হাইটে, কিন্তু তার বন্ধুর দেখে দূরত্ব অতটুকুই, মানে কাছেও যাইতে পারতেছে না আর পিছনেও পড়তেছে না। তো হাঁটতে হাঁটতে সে মনে হয় আমিও জোরে হাঁটি, ও জোরে হাঁটি। তো হাঁটতে হাঁটতে গেছে নৌকার কাছে যাইয়া আগে তার বন্ধু নৌকায় উঠা এক মাথায় গেছে, সে আর এক মাথায়। তো সে নৌকার বাঁধনটা খুইলা, মানে ধাক্কা দিয়া নদীর ভিতরে তারপরে উঠছে নৌকায়। ওই নৌকায় বসে জাল মারতেছে আর মাছ উঠতেছে, আর মাছগুলো সব ওই নৌকার ভিতরেই রাখতেছে। তো এরকম ধরতে প্রায় 12টা 12:30 বাজছে। তো মাছও ভালোই বেশ বড় বড় মাছ পাইতেছে। তো হঠাৎ করে খেয়াল করে দেখলো যে আমি এতগুলো মাছ ধরলাম কিন্তু নৌকার ভিতরে মাছ কম, মাছগুলো গেল কই? তো টর্চ লাইট মাইরে দেখেছে না, মাছও তো দেখি না, মাছ যে যাইবে, নৌকা তো ভিতরে একটু ঠালা থাকে। তো এই জায়গা থেকে মাছগুলো যাইবে কই? আমি তো মাছগুলো ভিতরেই রাখছি। তো মনে হয় কমই ধরছি, তাই আরও মাছ যেহেতু ভালো ওঠে, দুজনে চিন্তা ভাবনা করে যে, মানে সে আমার বলছে যে তখন আমি মাছ ধরি আর চিন্তা করছি যে কালকে একটা মোটা অঙ্কের টাকা বিক্রি করতে পারবো। তো মাছ ধরতেছে এরকমের করতে করতে প্রায় রাত্র বাজে 3:30। তো রাত্র 3:30 বাজে, তখন আবার টস মারছে যে কতগুলো মাছ হয়েছে একটু দেখি। তো দেখছে যে ওই সময় যতটুক মাছ দেখছে এখন তার থেকে আরো কম মাছ। তখন তার মনের ভিতরে একটা সন্দেহ আসছে যে এই যে মাছগুলো ধরলাম, মাছগুলো গেল কই? তো সে কিভাবে, মানে সে যখন জাল মারে তখন তার পিছনে তাকায় না, সামনের দিকেই তাকায়। তো ওই সময় কি করলো, সে জাল মারা অল্প একটু পিছনে তাকাইছে, মানে গাড্ডা হালকা ঘুরাইয়া দেখে কি
যে তার বন্ধু যে ওই পাশে বসা, হ্যাঁ। সে ওই মাছগুলো খাইতে আসে, কাঁচা মাছ খাইতে আসে। হ্যাঁ। আর তার বন্ধুর চেহারা, সে যখন তাকায় তখন দেখে বন্ধুর চেহারা, তার তখন দেখতেছে তার বিভৎস মুখ, হ্যাঁ। সে দু হাত ধইরা মাছ মাছ খাইতেছে। খাইতেছে। হুম, আচ্ছা। মাছ উঠাইতেছে, খাইতেছে, রক্ত দিয়া এইসব মাইখে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আর চোখ বড় বড় জ্বলতেছে পুরো। হ্যাঁ। তো সে একটু সাহসী মানুষ তো, হ্যাঁ। সে একবার তাকাই আবার সামনের দিকে তাকাইছে, আচ্ছা, যারা যে মাছ ধরে তারা একটু সাহসী হয়। যে সে স্বাভাবিকভাবে আছে, যে সে এইগুলো কিছু দেখেই নেই। হ্যাঁ। তো আস্তে আস্তে সে বলে, দেখ বন্ধু, মাছ তো ভালোই ধরছি, হুম। চল ওই, মানে তখন প্রায় তারা অনেক দূরে চলে গেছে, নৌকা বাইতে 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 একদিকে চলে গেছে। হুম। তো আস্তে আস্তে আসতেছে আর তার সাথে কথা বলতেছে, মানে কথার ফাঁদেই রাখছে তারে, হ্যাঁ। যে সে তার কোনো ক্ষতি করতে না পারে। মানে একটু ওই ওই পাশে যা, আর একটা আমি জানলা মারি আর এক জায়গায় দেই, আর একটু ভালো উঠবে মনে হয়। হুম। আর তার বন্ধু তো ওই পাশে বসে খাইতেছে মাছ, খাইতেছে। আর সে কানে সাউন্ড পাইতেছে যে মাছের কাঁটাগুলো যে মট, হ্যাঁ, মটমট করে চাবাইয়ে খাইতেছে, এগুলো কানে সাউন্ড পাইতেছে। তো আস্তে আস্তে কিনারে কিনারে আসছে। তো বলছে যে যে আমাদের, মানে যে জায়গায় নৌকাটা বাঁধে, ওই জায়গায় যা, ওই জায়গায় একটা খেয়াও দিই, ওই জায়গায় তো প্রথমত জাল মারি নাই, ওই জায়গায় মনে হয় ভালো মাছ আছে। তাই মাঝখানে নেই আর কিনারে নিতে আসে না নৌকাটা। তো সে ওই মাঝখানে একটা জাল মারছে, মাইরে বলে যে একটু কিনারের দিকে চাপা, যে কিনারের দিকে একটা খেয়াও দিই, এই জায়গায় ভালো একটা মাছ ওঠে না, ওই জায়গায় একটা জাল মারি। পরে একটু কিনারে নিছে, সে কি করছে, ওই ইটা মানে জালটা হাতে নিয়ে ফাল দিয়া নৌকা থেকে উঠা দৌড় দিছে, মানে দৌড় দিছে। আর সে অনুভব করতেছে যে তার পিছে পিছনে কিছু একটা আসতেছে। তো আর একটা ভারী জাল যে দৌড়াইতে তো অনেক কষ্ট আছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে, একটু সামনে গেছে, দেখে একটা সাদা বিড়াল তার রাস্তা ক্রস করছে। এবার সে আবার কিছু মনে করে না, সে তো দৌড়াইতেছে পিছনের আতঙ্কে। একটু সামনে যাইয়ে দেখে সাদা একটা কিছু রাস্তা জুড়ে দাঁড়াই আছে। সে যে যাইবে সামনের দিকে, এরকমের কোনো পরিস্থিতি নাই যে সামনে যাবে, আর পিছন দিকে দাওয়া করতেছে। তো তখন এক কথায় সে মানে হতভম্ব হয়ে গেছে, আর কি করবে সে। আর ওই দৌড়াইতে আছে, কিন্তু দৌড় থামে না, দূরে দেখতেছে যে তার রাস্তা জড়ো করে আছে। তো দৌড় দিছে, পরে রাস্তায় কিসের সাথে যেন বাইজা পড়ে গেছে, পড়ে যে সে অজ্ঞান হয়ে গেছে। তো পরের দিন তার, মানে পরের দিন হুঁশ হয়েছে তার বাসায়, হ্যাঁ, মানুষজন নিয়ে আসছে। পরে বাসায় এসে পরের দিন দেখে তার পাশে তার বন্ধু তার পাশে আসছে, বন্ধুর গায়ে জ্বর, হ্যাঁ, বন্ধু এরকমের রয়েছে। ফ্যামিলির মানুষের কাছে ইয়ে জিজ্ঞেস করলো যে ও কার সাথে মাছ ধরতে গেছিল। তার বন্ধু বলতেছে যে আমি তো তোর সাথেই মাছ ধরতে গেলাম, তুই আমার ডাকলি আইসে। আর তার বন্ধুর বাসার লোকজন কইতেছে যে কি কও তুই, কালকে তো ঘর থেকেই নামে নাই, এত জ্বর আসিল ওর গায়ে। তো সে বলতেছে যে না, তুই এই আমার ডাক দিলি, প্রতিদিন যেরকমের ডাক দাও ওই রকমের ডাক দিছো, তো ডাক শুনে আমি নাইমে গেছি, একসাথে মাছ ধরলাম। হ্যাঁ, পরে নৌকায় বসে দেখলাম তোর চেহারা অন্যরকমের, তুই কাঁচা মাছ খাইতেছিস। হ্যাঁ, তো তখন তো আর কেউ বুঝতে বাকি নেই যে এটা একটা মেসো পেতনি। তো তারপরে আইসা ওই ওজাটো যাই না, জারপোক করলো, হ্যাঁ, জারপোক কইরা পরে তাবিজ টাবিজ দিছে। এই সে বলতেছে যে মানে মাছ ধরার লাইফে তার এই একটা বড় অভিজ্ঞতা। হ্যাঁ, তো এইটাই সে শেয়ার করতে বলছে। আর অবশ্যই ভাই, আপনি সবুজ ভাই, আপনি দেখবেন ঘটনাটা, শেয়ার করবেন। তো আজকে এটুকুই। আচ্ছা, পরবর্তী ঘটনা। তো যে ঘটনাটা বললো, এরকম ঘটনা কিন্তু অনেক আছে। গ্রাম অঞ্চলে কিন্তু অনেক অহরহ এরকম ঘটনাগুলো ঘটে। গ্রাম অঞ্চলে কি আসলে এখন শহরেও অনেক ঘটনা আছে। তো আমি আজকে বেশ কয়েকটা ঘটনা শেয়ার করব, তার মধ্যে আমার সাথে ঘটে যাওয়া বেশ কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি লোকেশন সহ শেয়ার করতেছি ঘটনাটা। মূলত আমি কত 2010-11 দিকে মেবি এরকম, 11 কি 12 এরকম টাইমে ঢাকায় গেছি। তো ঢাকায় যাওয়ার পর আমার
এক রিলেটিভের সাথে, আমি তো ব্যাচেলার, তো রিলেটিভের সাথে উঠছি। তো তারা একটা ছোট বাসায় থাকতো। এখন যেহেতু আমি গেছি, তারপর আমার বোনও গেছে, ওই পড়ালেখার জন্য গেছে, তো আমরা পরে একটা মানে বড় বাসা নিছি। ঠিক আছে, বড় বাসা নিছি। এটা নিছি হচ্ছে কেরানীগঞ্জের মডেল টাউনে। ঠিক আছে, এটা সবাই চিনবেন হয়তো, ঢাকার মানুষজন। তো মডেল টাউনে বাসা নেওয়ার পর এখন ওই জায়গায় বাসা নিছি আমরা বেশ। কিন্তু যখন বাসাটা আমরা দেখতে গেছি, তখনই ওই বাসার যারা মানুষজন ছিল তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনারা কেন সাইরে দিতেছেন বা কিছু। ওরা বলছে এমনি আমাদের অন্য জায়গায় যাব, এরকম কোনো কারণ মানে বলে নাই। বাট বাসাটা একটু অন্ধকারাচ্ছন্ন কেমন, বাট বাসাটা ছিল কিন্তু একদম কি বলে যে কেরানীগঞ্জের মডেল টাউনের ভিতরেই, মানে মডেল টাউনটা কিন্তু খুব সুন্দর জায়গা। ঠিক আছে, তো ওখানে আপনার হইতেছে রাস্তার সাইডেই, ঠিক আছে, আবাসিক এরিয়ায় রাস্তার সাইডে, মানে আমরা 2 তলায় রুমটা নিছি, হ্যাঁ 2য় তলায় রুমটা। তো কিন্তু রুমটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন, বাট আলো থাকার কথা, জানলা টানলা আছে চতুর্পাশে, খোলামেলা রাস্তার সাইডে যেহেতু। ঠিক আছে, বা ভাবতাম যদি রাস্তার অপোজিটে হয়, মানে জানলা টানলা অন্য বিল্ডিংয়ের চিপায় ফাঁকে, যার কারণে আলো পড়ে না, বাট ওখানে আলো পড়ে যথেষ্ট, কোনো মানে নাই, বাট অন্ধকারাচ্ছন্ন। তো আমি কাজ করতাম, আমি অনলাইনে কাজ করতাম। তো রাত্রে হইলে দেখা গেল বেশি রাত জাগা হইতো, পিসি নিয়ে বসে কাজ টাজ করতাম। তো হঠাৎ করে মাঝে মাঝে মানে আমি ওয়াশরুমে যাইতাম, মাঝে মাঝে আমার ফিল হইতো কি যে আমি মানে শব্দ পাইতাম যে ওয়াশরুমের মানে দরজায় কেউ টোকা দেয়, মানে ঠিক আছে, আমি ওয়াশরুমের ভিতরে রাত্রে, কিন্তু সবাই তো ঘুমে তখন, আমি দেখা গেল রাত 2টা 3টা এরকমের বাজে, সারা রাতই জাগ না থাকা হইতো ওই সময়। দেখতাম কি ওয়াশরুমে কেউ মনে হইতো কি যে 2-3টা করে টোকা দেয়, ঠক 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 করে। তো এখন আমার প্রথম 2 দিন আমার মানে লাগছে যে কে, ঠিক আছে, আমি বের হয়ে আবার দেখতাম কি সবাই তো ঘুমে, মানে কেউ তো জাগনা নাই, কে ঠোকা দেয় দরজায়। তো এরকমের গেছে। তো পরে আমি কি করলাম যে মানে 2-3 দিনে ঘটার পর পরে ভাবলাম কি হয়তো মনে হয় ভেন্টিলেটর দিয়া আসে, বাতাস আসে, যার কারণে দরজাটা একটু ফাঁকা, তো যার কারণে দরজাটা লড়ে। আমি অতটা আর কি করি নাই, ঠিক আছে, অতটা কেয়ার করি নাই। তো এরকমের অনেক দিন গেছে ঘটনা। তো যাওয়ার পর তো ওই বাসায় যে আমার রিলেটিভ, উনি প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট থাকার পর পরে যখন বেবি হয়েছে, তো বেবি হওয়ার পর সবাই তো হসপিটালে, তো আমিও গেছিলাম। তো পরে বাসায় আসছি। তো বাসায় আসার পর যে আমার কাকি ছিল, তো উনি রান্না করতেছিল, আর মানে আর একটা ছোট বোন ছিল, চাচাতো বোন, ও বাসায় ছিল, ছোট মানে হাঁটা চলা, কথা বলতে পারে, হাঁটতে চলতে পারে, কথা বলতে পারে। তখন কত 4 বছরের মতো, 4-5 বছর এরকমের হয়েছে মেবি বয়স, এর আর একটু কম হইতে পারে। তো এরপরে যখন আর কি মানে তারা বাসায়, এখন তারা হইতেছে মানে আমার ওই ছোট বোনটা ঘুমানো, আমার কাকি রান্না করতেছে, খাবার নিয়ে যাবো আমরা ইয়েতে হসপিটালে। তো রান্না করতেছে, এখন আমি ওয়াশরুমে গেছি, আবার ওয়াশরুমে গেছি দিনের বেলায় ঘটনাটা, ওয়াশরুমে গেছি। এখন মানে আমি ওয়াশরুমের ভিতর থেকে শুনতেছি দরজাটা জোরে জোরে মানে করতেছে, মানে জোরে জোরে আর কি, মানে ছোট বাচ্চারা হাত দিয়ে এরকম ঠোকা দেয় না, জোরে কিল দিতেছে, মানে জোরে শব্দ হইতেছে, ঠক 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 হইতেছে। আর মানে এখন ও ডাকতেছে, ঠিক আছে, যে ভাইয়া ভাইয়া, মানে 2টা ডাক দিছে। হ্যাঁ, তো আমি ওয়াশরুম থেকে বের হয়েছি, বের হয়ে দেখলাম কি ও দৌড় দিয়া মানে আমার সামনে, আমার চোখের সামনে দেখা ঘটনাটা, মানে আমি কথাটা বলতেছি বাট আমার কেমন যেন লাগতেছে। দেখলাম চোখের সামনে দৌড় দিয়া, মানে ওয়াশরুমের সাইডে, ডাইন সাইডে রুমের ভিতরে গেছে দৌড়ে। তা আমি পিছনে পিছনে গেছি রুমের ভিতর। এখন যাইয়া দেখি মানে আমি ওরা খুঁজতেছি মানে আশেপাশে, বাট কোথাও দেখি না। পরে হঠাৎ করে খাটের উপরে দেখলাম যে ও ঘুমানো। মানে তখন মানে আমার মানে মনে হলো যে মানে হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে, কি রে এটা কি দেখলাম, মানে নিজের চোখে বিশ্বাস করতাম না, দিনের বেলায় এরকমের একটা ঘটনা। পরে আমি দৌড় দিয়া কাকির কাছে গেলাম যে কাকি এরকমের ঘটনা ঘটছে, ঠিক আছে। তো পরে বলতেছে কি বলো, আমিও তো কিছু একটা ফিল করছি এনে, আমিও তো শব্দ পাইছি যে এনে মানে বাচ্চারা দৌড়দৌড়ি করে, এরকমের কিছু একটা শব্দ পাইছি রুমের ভিতরে। হ্যাঁ, তো যাই হোক ঘটনা এখানেই শেষ হয় নাই। পরে এখন ওই বাচ্চাদেরকে যখন বাসায় নিয়ে আসছে কয়েকদিন পরে,
এখন বাসার মধ্যে বাচ্চারা সারাক্ষণ কান্নাকাটি করে, সারাক্ষণ কান্নাকাটি করে, মানে থামেই না বাচ্চা, মানে বাচ্চারা ওই রকমের কাঁদে না, নর্মালি কান্নাকাটি করে। আর এরপর আর একটা ঘটনা এর ভিতরে, যে বাসায় আমার দুলাভাই ছিল, উনি হইতেছে পাশের রুমে, আমি যে রুমে থাকতাম, তো বাসায় মানুষজন হয়েছে একটু বেশি, তো উনি ওই রুমে শুয়েছে। মানে ও না, ঘটনাটা যে মানে উনি হসপিটালে থাকার কারণে রাত্রে ঘুম হয় নাই বেশি, যার কারণে সে একলা এক রুমে শুয়েছে, মানে আমার পাশের রুমে শুয়েছে। তো আমরা এই পাশে যে বাচ্চারা আছে দেখাশোনা করার জন্য, ঠিক আছে, আমরা 3-4 জন রাত্রিবেলা আরও বাসায়। তো পরে এখন রাত্রে 3টার দিকে সে ওই রুম থেকে উঠে আইসা পড়ছে, বলতেছে রুমের ভিতরে কিছু একটা সমস্যা, মানে আমি মানে ঘুমাই নাই, মানে উনি আসে পড়ছে ওই সময় বলে নাই কিছু, ঠিক আছে। পরে দিনের বেলায় বলতেছে যে রুমের ভিতরে থেকে কালকে রাত্রে দেখলাম একটা মেয়ে মানুষ, মানে ডাইরেক্ট আমার চোখের সামনে, মানে আমার ডাক দিছে, আমি চোখ মেলে দেখতেছি আমার ডাক দিছে, দরজা খুলছি, ঠিক আছে। এরপর দেখতেছি দেখি না বারান্দায়, হ্যাঁ, মানে একটা ভয় পাইছে, তো আইসা পড়ছে। এর ভিতরে আমি আরেকটা ঘটনার ভিতরে মিস করছি। তো ঘটনাটা হলো, আমরা যে ওই দিন ওই আমার সাথে যে ঘটনাটা গেছে, তো আমরা রান্না করার পর কিন্তু চুলা বন্ধ করে, গ্যাসের চুলা বন্ধ করে আমরা গেছি, কিন্তু ওই গ্যাসের চুলায় অটোমেটিক্যালি আগুন জ্বলছে, জ্বইলা পাশে হচ্ছে, মানে ঢাকা শহরে কিন্তু ওই সময় একটু শীতকালীন সময় তো রোদ কম ওঠে, যার কারণে কাপড় চুপড় হলো ইয়াতে রোদ, আর ওই হসপিটালের কাপড় চুপড় ছিল, তো ওইগুলো আই না ওই পাকের ঘরের ইয়াতি কাপড় দিয়া রোদ দিছে, ওইগুলায় আগুন ধরছে। আমরা তো কেউ বাসায় না, পাশের বাসার মানুষজন দেখা পাশের বাসা থেকে আগুন, মানে জানলা খোলা ছিল, পাশের বাসা থেকে পানি ফিক্কা মাইরা এটা মানে নিভাইছে, বাট আগুন কিন্তু বন্ধ করা ছিল, ওখানে আগুন কেমনে ধরলো, মানে কি কি ঘটনাগুলো ঘটতেছে দেখেন। তো এরপরে আর কি ওই যে আমার দুলাভাই, তো উনি ওখান থেকে আসলো, পরে দিনের বেলায় বলল যে এই ঘটনা, আমি এরকম একটা মেয়ে দেখছি ওখানে বারান্দায়, তো আমার ডাকও দিছে, আমি দরজাও খুলছি, তা আমি ভাবছি মুক্ত মনে হয়, ঠিক আছে, বাট আমার খেয়াল ছিল না যে আমি তো রুমে একলাই, মুক্ত ওখানে যাইবে কোথায়। তো আমি পরে যখন রুমের ভিতরে ওই পাশে গেছি, দেখি কেউ নাই, হ্যাঁ, রুমটা কেমন জানি ভারী লাগতেছে, ভালো লাগে নাই, পরে এই রুমে এসে পড়ছি। তো এরপরে যে ঘটনা গেল এখানে শেষ হয় না, পরে এরপর নিয়মিত প্যারানর্মাল ঘটনা ঘটতেই আছে আমার সাথে আর একজনের সাথে। হ্যাঁ, আমার সাথে বেশি ঘটে, আমি যখন ওয়াশরুমে যাই তখনই দরজায় কেউ করা নাড়ে, আর দরজায় মাঝে মাঝে খুলে দেখি পরিচিত কেউ, ঠিক আছে, যে দৌড়ে যাইতেছে, বাট কেউ নাই। তো তখন ব্যাপারটা আর কি সবারই ইয়াতে আসছে যে না, এ বাসায় তো আর থাকা যাবে না, এখানে ঝামেলা আছে কিছু। তো এরপরে আমরা ঘটনা জানার চেষ্টা করলাম যে আসলে মূলত এখানে ঘটনাটা কি। তো বাসার মালিকরা কিন্তু কখনোই বলে না তার বাসায় যদি প্রবলেম থাকে, ঢাকা শহর বা যে কোনো শহরে ম্যাক্সিমাম বাসায় অনেক প্রবলেম থাকে, তো তাদের বাসা ভাড়া হবে না এই জন্য। তো পরবর্তীতে ওখানে মানে আমার ওখানে একটা সেলুন ছিল, তো ওই সেলুনের যে একটা ছেলে ছিল আমার সাথে খুব ভালো রিলেশন, ওর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় ওই সময়। তো ওই ছেলেরে আমি মানে পার্সোনালি জিজ্ঞেস করলাম যে ভাই, আমরা যে বাসাটায় থাকি এই বাসায় কি আগের কোনো এর কোনো হিস্টোরি আছে, যে ভয়ঙ্কর কিছু ঘটনা টটনা আছে এরকম কিছু? এরপর ওনারা বললো যে ভাই, আপনারা যে রুমে থাকেন ওই রুমটাই ঘটনা আছে। আমি বললাম কি ঘটনা? বলে ভাই, এই 2 বছর আগে রুম মানে বিল্ডিংটা যখন করার পর ফার্স্ট যখন ভাড়া দিছে, তখন ওই রুমটা ভাড়া নিছিল একটা পরিবার। তো তাদের একটা মেয়ে ছিল আর তার ওয়াইফ, 3 জন ছিল। তো ওই রুমের ভিতরেই ওই মহিলা গলায় ফাঁস দিয়ে মারা গেছিল, ঠিক আছে, ওই রুমটার ভিতরেই। এরপর থেকে ওইখানে যত ভাড়াটি আসছে সবার সাথেই কিছু না কিছু প্যারানর্মাল কিছু ঘটছে। এরপর কেউ বেশি থাকে নাই, বাট আপনাদের সাথে ঘটছে, আপনারা তো বলেন নাই এতদিন বা কিছু, আমি তো ভাবছি আপনারা নর্মালি থাকতেছেন। তো এই ঘটনাটা আমার জীবনের একদম বাস্তব ঘটনা। এই ঘটনাটার আমি একা না, অনেকজন সাক্ষী আছে ঘটনাটার। তো এরকমের অনেক ঘটনাই কিন্তু অনেকের সাথে ঘটে, যেগুলো আসলে বাস্তবিক কোনো ব্যাখ্যা থাকে না, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই জানে সেটার বাস্তবিকতা কতটা ভয়ঙ্কর হয়। আমার সাথে যখন এই ঘটনাটা ঘটছে, আমি চোখের সামনে স্পষ্ট দেখছি যে আমার ওই চাচাতো বোন, ও মানে আমার সামনে হাঁস দিছে, আমি দরজা খুলছি, পর আমি তাকাই রয়েছি, হাঁস দিছে, হাঁস দিয়ে দৌড় দিয়া রুমের ভিতরে গেছে। আমি সাথে সাথে রুমে, মানে রুম ইয়াটা খুললেই রুম,
একটু মানে কতটুকু 1 হাত জায়গা হবে না আর কি, রুম। ঠিক আছে, আমি রুমের ভিতরে গেছি, যাই দেখতেছি ওই বাচ্চাটা ঘুমে। জাস্ট তখন আপনারা ইমাজিন করেন ওই মোমেন্টে ফিলটা কি থাকবে। আর যদি ওই মোমেন্টে আমি একা বাসায় থাকতাম তাহলে তো আমার সাথে আরও কিছু ঘটতে পারতো। হ্যাঁ, এবং পরবর্তীতে ওই বাচ্চারা কান্নাকাটি করে, এই জন্য হুজুর আই না। তারপর হুজুরও বলছে এই বাসায় থাইকো না, এই বাসায় মনে হয় কিছু ঝামেলা আছে। ঠিক আছে, তো এই একটা ঘটনা গেল। আর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মানে আমার সাথেই ঘটা সেই ঘটনাটাও। তখন আমি ক্লাস সিক্স থেকে মেবি 7-এ উঠছি এরকম সময়। তো গ্রাম্য ইয়াতে হচ্ছে বৃষ্টির দিনে বৈশাখ মাস আসে না, বৈশাখ মাসের সময় আপনার হইতেছে কিন্তু মানে নূতন পানি উঠলে তখন কিছু গ্রাম্য মানুষ বলে উজান মাছ ওঠে আর কি। ঠিক আছে, যেই মাছগুলা উজন্ত মাছ বলে। ঠিক আছে, মাছগুলা ধরার জন্য মানুষ হইতেছে লাইট নিয়ে বাইরে আর কি, কোচ তারপর দাওটাও নিয়ে মাছ ধরতে যায় আর কি। নূতন পানি, হালকা হালকা পানি থাকে, পরিষ্কার পানি, ওর ভিতরে মাছ ওঠে এগুলা ধরার জন্য। তো নানু ভাই আসছে আমাদের বাড়িতে, তো নানু ভাই বলতেছে চল। নানু ভাইয়ের আমি ছোটোবেলা থেকে, আমি নানু ভাইয়ের বাড়িতে বড় হয়েছি মোটামুটি অনেকটা বয়স। তো আমারে নিয়ে সব জায়গায় যাইতো টাইতো, মাছ টাছ ধরতাম। তো আসছে পর বলতেছে চল। রাত্রে পড়তেছি, পড়াটা শেষ করে খাওয়া দাওয়া করে আমরা গেছি। তখন রাত অলমোস্ট 9টা 9:30 বাজবে। আর তখনকার সময় অনেকই রাত, কারণ তখন আমাদের অঞ্চলে সব জায়গায় বিদ্যুৎ ছিল না। যদি আমাদের বাড়িতে ছিল, বাট অন্য অন্য জায়গায় ছিল না। অনেক রাস্তাঘাট তখন কাঁচাও ছিল, আর যদিও এখন সব জায়গায় বিদ্যুৎ আছে, পাকা রাস্তা। তো তখন আমরা গেছি, ওই জায়গাটার নাম হচ্ছে তুলাতলা। তো আমরা মাছ ধরতে ধরতে আমরা ভালোই মাছ পাইছি আর কি, ছোট ছোট শোল মাছ, তারপর বড় কিছু শোল মাছ পাইছি, কই মাছ, টাকি মাছ, এরকম অনেকগুলো মাছ। তো নানু ভাই ধরে আর আমি ওইগুলারে ব্যাগে নিই আর কি, টোকাই। ঠিক আছে, সাথে। তো এরকম ধরতে ধরতে আমরা হচ্ছে তুলাতলা গেছি, এটার বলে তুলাতলা। তো ওখানে একটা বট গাছ আছে, সামনে একটা সুলিজ আছে, তো ওটার পাশেই একটা নদী আছে। তো ওই সুলিজ থেকে বড় বড় মাছ উঠে ওই ইয়াতে, মানে উজন্ত মাছ উঠে। ওখানে সবাই বোয়াল মাছ ধরতে যায় ওই বিলটায়। তো আমরা গেছি, তো যাওয়ার পর ওটার পাশে আমরা যেখানে গেছি হাঁটতে হাঁটতে দেখতেছি অনেক মাছ। তো মাছ ধরতেছে, বেশ ভালো মাছও পাইছি। ব্যাগ অর্ধেক ভরে গেছে আর কি, মোটামুটি বড়ই একটা ব্যাগ নিছি, 10 টাকা দামের ধরেন একটা ব্যাগ, ওটার অর্ধেক ভরে ফেলাইছি মাছ। তো মাছ পাইলে কিন্তু কারো ইচ্ছা করে না যে ওখান থেকে আসি, আমরা মাছ আরও ধরি। তো আমরা ধরতেছিলাম মাছ। তো ধরতে ধরতে প্রায় অনেকটা মানে সুলিশটার মুখের কাছাকাছি গেছি। তো এখন গেছি পর ওখানে শুনতেছি কি যে মানে বোয়াল মাছে মানে কি বলে, যেটারে বলে জাগর দেয়। ঠিক আছে, গ্রাম্য ভাষায় বলে জাগর দিতেছে, মানে লেস পিঠাইতেছে অনেকগুলো বোয়াল মাছ পানির উপরে। ঠিক আছে, চুপ চুপ শব্দ হইতেছে। আর বোয়াল মাছের এরকমের কিন্তু একসাথে উঠলে কিন্তু ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, তো এখন কতক্ষণ আমরা একটু সামনে গেছি পর নানু ভাই বলতেছে চল আজকে একটা দেখি বোয়াল ধরতে পারিনি। যদিও আমাদের সাথে বড় দাও ছিল না বা কোচ ছিল না, বোয়াল মাছ ধরার জন্য বেশিরভাগ গ্রাম্য ইয়াতে ব্যবহার করে পল্লা। ঠিক আছে, যেটা পল্লা অথবা বড় কোচ, হ্যাঁ, অথবা বড় দাও। তো আমরা ছোট দাও নিয়ে আমরা গেছি, এমনিতে নর্মালি দেখি মাছ পাই কি না এরকমের। তো গেছি পর একটু সামনে গেছি পর দেখলাম কি যে সুরিশটার ভিতর থেকে আপনার ওদিক থেকে একটা বোয়াল মাছ মানে আসছে, মেবি আমার সাইজের হবে। ঠিক আছে, আমার সাইজের হা করে আসতে, কারণ একটা মাছে আরেকটারে লড়াইতেছে পানির ভিতরে, আর জুপ দৌড়াইতেছে, জুপ জুপ শব্দ হইতেছে। এখন আমার নানু ভাই তো মোটামুটি কিছু জানে, তো উনি ব্যাপারটা ফিল করছে যে এটা মাছ না। ঠিক আছে, এটা সামথিং রং। তো একটু পরে দেখলাম কি যে ওই সেম মাছ আমাদের পিছনে, মানে একদম পানি কম, সেখানে ধরেন পানি হবে কতটুকু, এতটুক পরিমাণ পানি হবে 1 বিঘা। তো মাছের পিঠ দেখা যাইতেছে মুড়ো মাছ পরিমাণ পানির উপরে। মাছটা কত বড়! ওখানে একটা মাছ না, এখন দেখি মাছ দেখি 7-8টা। এবং ওইটার কর্নারেই একটা বাড়ি আছে, কিন্তু বাড়িটায় কেউ থাকতে পারে না, বাড়িটার প্যারানর্মাল অনেক ঘটনা আছে। তো আমি সব কিছুই শেয়ার করতেছি। তো পরে এখন ওই বাড়িটার কর্নারে দেখতেছি মাছ এরকম 7-8টা লাইট মারছে পর মাছগুলোর চোখ মানে জ্বলতাছে, জল জল করে। আর ওটাই মানে 7-8টা মাছ আমাদের দিকে তাকাই আছে, চোখগুলো মানে আলো পড়ছে পর মানে ফুটে উঠছে। ঠিক আছে, এরকমের। আর কিন্তু ভয়ঙ্কর লাগে ভাই, বোয়াল মাছ দেখতে এমনিতেই ভয়ঙ্কর লাগে। মানে আপনারা দেখছেন কিনা জানি না, বাট এরকম উজন্ত পানিতে যদি 7-8টা একটা বোয়াল দেখেন আমার সাইজে, মানে তখন আপনার এমনিতেই ভয় লাগবে, তখন মনে হয় ওই মাছে আপনারই খাইয়ে ফেলাইবে। ঠিক আছে, এরকমের লাগে। তো এখন
আরও এগুলা মাছ ছিল না, ঠিক আছে, আরও ছিল না মাছ, তাইলে আরও ভয়ঙ্কর। আর দেখলাম কি চতুর্দিক কেমন অন্ধকার হয়ে আসছে, মানে আমরা যখন মাঝে অত অন্ধকার ছিল না, আর আস্তে আস্তে লাইটের টর্চের আলোটা হঠাৎ হঠাৎ কমে যাইতেছে, একেবারেই কমে গেছে বলা যায়, আমরা মানে সামনে বেশি দেখতে পাচ্ছি না। তো এখন নানু ভাই দেখলাম কি যে নানু ভাই আমার হাত ধরছে ধইরা, সাথে সে তো বুঝছে বুঝছে। আপনার মানে বলতে চাইতেছেন। হ্যাঁ, তো পরে নানু ভাই আমার হাত ধইরা কি যেন দোয়া পড়লো, দোয়া পড়া ফু দিল, ফু দিয়া এবারে বলতেছে যে তুই চোখ বন্ধ করে থাকবি, ঠিক আছে, আমি তোর হাত ধরে নিয়ে যাবো, তুই চোখ বন্ধ করে থাকবি। তো আমি চোখ বন্ধ করে রয়েছি, নানু ভাই আমার ধইরা হাত ধইরা নিয়ে শুকনো জায়গায় উঠছে, মানে মাঠের উপর উঠছে, এরপর বলে তাকায়। হ্যাঁ, এবার পিছনে তাকাইলাম, তাকাইয়ে দেখতেছি যে ওইখানে মানে চুল মেলা দেওয়া, লাল শাড়ি পরা একটা মহিলা মানুষ পানির উপরে, আপনার হইতেছে 4 হাত পায়ে বসা পানির উপরে, মানে সুলিশটার মুখের দিকে, মানে সুলিশটার একটু বেশি দূরে না, একটু মানে শুকনো জায়গার দিকে আর কি, একটু পানি কম আর কি, ওই জায়গায় 4 হাত পায়ে বসা আর আমাদের দিকে তাকাই আছে। হ্যাঁ, মানে একদম আমি স্পষ্ট চোখে দেখতেছি। নানু ভাই বলতেছে ভয় পাইস না, ঠিক আছে, আমি তো আছি, আমার অভ্যাস আছে, কারণ আমি এর সাথে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে, আমি ভয় পাই না, ছোটোবেলা থেকে এক্সপিরিয়েন্স আছে অনেক কিছু, দেখতে দেখতে অভ্যস্ত আছি। তো এই কারণে আমি অতটা ভয় পাইনি, বাট তবুও তো ভয় লাগছে, ঠিক আছে, বাট অতটা না যে সাহস আছে যে না নানু ভাই আছে আমার সাথে, হ্যাঁ, একটা মনোবল আছে। তো আমরা একটু একটু হাঁটতেছি, একটু পর পিছন থেকে ডাক দিছে, হ্যাঁ, কয় মাছ নিবি না, এরকম করে ডাক দিছে, মাছ নিবি না, ঠিক আছে, মহিলা মানুষই আছে, মাছ নিবি না। তো আমরা ততক্ষণে রাস্তায় উঠে গেছি, এখন দেখতেছি যে ওই মহিলা 3 জন হয়ে গেছে, 3 জন 3 রকমের ভাবে হাঁটতেছে, ঠিক আছে, হাঁটতেছে ওই বাড়িটার ভিতরে, যে বাড়িটায় মানুষ থাকে না, ঠিক আছে, ওই বাড়িটার ভিতরে। তো আমরা আস্তে আস্তে কাঁচা রাস্তায় উঠছি, তো কাঁচা রাস্তা থেকে আর 5 মিনিট হাঁটলে পাকা রাস্তা, তো ওখানে মানে ওই যে পানির ভিতরের ওই দিক দিয়ে যাওয়া লাগে। হ্যাঁ, ঠিক আছে, দরজা আছে, হ্যাঁ, মাঠের ভিতরে, বাট দরজা আছে, ঠিক আছে, বাট এক জায়গায় একটা বাড়ি, বাট ওই বাড়িতে কেউ থাকে না, ওই বাড়ির এইসব ঘটনার কারণে বাড়িটা একেবারেই সারা বাড়ি। এখানে আমরা লাইভও করছিলাম যদিও। তো যাই হোক, হ্যাঁ, তাল গাছ আছে, একটা ঘর আছে, ওই বাড়ির মহিলাও, হ্যাঁ, ওই বাড়ির মহিলারে জিনেই মাইরে ফেলাইছে, পরে তার ছেলে ছিল, তারা থাকতে পারে না। এরপর যখন আমরা ওই বট গাছের কাছে আসছি, এখন শুনলাম কি যে বট গাছ থেকে ঝড় মানে কঠিন আকারে বৃষ্টি পড়লে যেরকমের শব্দ হয় না, সেম ওরকম। তো হ্যাঁ, তখন অলমোস্ট রাত প্রায় 11টার বেশি বাজছে মেবি, কারণ আমরা 9টার দিকে বেরোইছি, 2-2.5 ঘন্টা তো মাছ ধরছি, তখন কোনো মানুষ নাই আর কি, ঠিক আছে, সবাই ঘুমায়। আর 2-4 জন যারা মাছ ধরতেছিল তাও দেখি না, লাইট টাইট কিছুই দেখি না, যেটা আমরাই আছি। যা আর আমাদেরও এত সময় হয়ে গেছে ওই জায়গায়, আমরাও কিন্তু অতটা অনুধাবন করতে পারি না, যেহেতু মাছ ধরতেছিলাম, মাছ পাইতেছিলাম, আর আমরা ওদিকে চলে গেছি। তো এখন জ্বর করতেছে। এবার নানু ভাই আমার বলতেছে তুই আমার হাত ধর শক্ত করে, হাত ধরছি। এবার নানু ভাই ওই রাস্তার পাশ থেকে মাটি নিয়েছে পইরা, এরপর ওই মাটি পিছনে ওই গাছের উপর ফিক্কে মারছে, এবার গাছ থেকে একটা চিৎকার উঠছে, মানে ও বাবা, কিরকম যেন একটা ভয়ঙ্কর একটা চিৎকার, হ্যাঁ, পরে যেরকম চিৎকার করে ওঠে না, ওই রকমের চিৎকার করছে। হ্যাঁ, এবার নানু ভাই বলতেছে যে তুই আমার চেনো, তুই কার পিছে নিস, এখান থেকে যদি আর 1 পাও সামনে দাও তাইলে তোর খবর আছে, ঠিক আছে। মানে পিছন যাইতে চাইতেছিল, তো নানু ভাইয়ের ওই গাছ পর্যন্ত আরে থামাইছে। এরপর আমরা মানে আমার তো ভয় লাগতেছে, আমার লইয়া হাঁটতেছে, আর আমি বারবার পিছনে তাকাই, নানু ভাই বলতেছে পিছনে তাকাস না, হাঁট, এখন আর ও আসবে না, ওর বাপেরও সাধ্য নাই যে এদিকে আসবে। তো এটা কিন্তু একেবারে আমার সাথে ঘটে যাওয়া একেবারে বাস্তব ঘটনা, যে 2টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে সেগুলো আমাদেরকে শেয়ার করবেন। এরপরে আমরা ঘটনা শুনবো রানার কাছ থেকে, রানার কিছু ঘটনা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করবে। তো রানা। আসসালামু আলাইকুম। তো আমার সাথে যে ঘটনা হলো, আমার নিজের সাথে যে ঘটনা, এটা হলো আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনকার ঘটনা। ক্লাস 5 মানে আপনার যে সময় আপনার পরীক্ষা হবে, ওই সময় 3-4 মাস আগে থেকে আমি তখন মাদ্রাসায় পড়ি, মানে প্রাইভেটের একটা ব্যবস্থা থাকে যে ওই জায়গায় থাইকে প্রাইভেট পড়া লাগবে। হ্যাঁ, আর মানে গ্রামের স্কুল কলেজ দেখা গেছে মাদ্রাসা এগুলো কিন্তু অনেক দূরে থাকতো তখন।
বাসা বাড়ি থেকে একটু হ্যাঁ। দূরেই থাকে। আর রাস্তাঘাট তো অনেক মানে জঙ্গল সাইডে মনে করেন কাটা গাছ বট গাছ। আর আগে কিন্তু বট গাছ ছিল, অনেক বট গাছ ছিল। তো আমি যখন প্রাইভেট মানে শুরু করি আমাদের নানা বাসায় থাকি আমি পড়তাম। তো ওই জায়গায় আমাদের নানা বাসার দরজা হইলো অনেক বড়। তা নানা বাসার দরজার ওই মানে যে জায়গায় ঢুকবো ওই জায়গায় 3 রাস্তার মোড় হইলো গিয়া। তা ওই 3 রাস্তার মোড়ে বট গাছ ছিল। তারপরে আমি পড়তে পড়তে ধরেন সন্ধ্যার একটু মানে অন্ধকার হইতো, ওই সময় মানে ছুটি দিত আমাকে। আর মানে ওই জায়গায় থাকাও যাইতো। তা আমি করছি কি প্রথম মানে 2-1 মাস হইলে ওই জায়গায় থাকছি। তো থাকছি পরে আপনার ওই জায়গায় রাত্রিকালীন মাদ্রাসার ভিতরে মানে আমরা তো ওই রকমের বেশি মানুষ থাকতাম না, 4-5 জন মানে যাদের বাসা একটু দূরে দূরে তারা থাকতাম। তো একটা কোনারে আমাদের থাকার জন্য একটা ব্যবস্থা করে দিছে, মানে বেঞ্চের ভিতরে আমরা থাকতাম, বড় টেবিল আছে, টেবিলের উপরে একসাথে করে মানে যখন স্কুল ছুটি দিত মানে মাদ্রাসা ছুটি দিত তখন এটার উপরে খাতা বা তোষক লাইসা তারপর থাকতাম। তা রাত্রে শুনতাম যে বাইরে মানে আপনার বেঞ্চ টানে, যেরকমের বাইরের সাইডে যে বেঞ্চ রাখা থাকে না ছোট ছোট, ওগুলো টানতেছে মানে খটখট খটখট আওয়াজ আসতেছে, মানে বেঞ্চ টানলে কীরকমের আওয়াজ আসে ওই রকমের। তারপরে আমরা যে সাইডটায় থাকতাম ওইটার পিছন সাইডে হলে গিয়ে আপনার বাগান, একটা বড় বাগান, কাঁঠাল গাছ আছে, তারপরে নারিকেল গাছ, তারপরে আরও অনেক গাছ আছে, তেঁতুল গাছ, এগুলো। তা ওই ওই কর্নারটাতে আপনার একটা কলও ছিল, মানে অনেক আগের কল ওইটা। তা শুনতাম, হ্যাঁ টিউবওয়েল ছিল। তা রাত্রে শুনতাম যে কারা যেন কথা বলে ওই কলপারে, মানে কলপারের সাইডে মানে ওয়াশরুমও ছিল আবার 3টা। তারপরে কথা বলে মানে আমরা রাত্রে আমরা মনে করেন যে শব্দ শুনতাম যে বাইরে কেউ কথা বলতেছে, আবার কল চাপতেছে, পানি নিতেছে, মানে অনেক মানুষজন মানে আইতেছে যাইতেছে। এটা শুনতাম ধরেন বেশি রাইতের সময়, ধরেন 12টা-1টার সময়। ওই সময় দেখা গেছে মানে কল চাপার শব্দে আমরা মানে সজাগ হয়ে যেতাম, মানে এত মানুষ শব্দ হইতেছে এত। তারপর আবার শুনতাম যে বাইরে মানে বেঞ্চ টানতেছে, আবার মনে করেন যে কেউ ডাক দিতেছে, হ্যাঁ, দরজা খটখটাইতেছে। তা এরকমের মানে আওয়াজ আমরা নর্মালি মানে এরকমের আওয়াজ নিতাম। পাশে আবার একটু বাজার ছিল ছোট, তো আমরা বুঝতাম যে বাজার থেকে মানুষজন যাইতেছে বা কথা বলতেছে এইরকমের। তারপরে আমি করলাম কি মানে আমরা 3-4 জন করলাম কি আমরা মানে ওই জায়গায় আর থাকলাম না, মানে পরে মানে বাসার দিকে এসে পড়তাম। তা আমার সাইকেল ছিল পরে আমি ওই যে সন্ধ্যার পর ছুটি দিয়ে দিত। তা আসার সময় আমরা হইলে গিয়ে 2 জন একসাথে আসতাম, মানে একদিকে আমাদের 2 জনের বাসা ছিল, আমার একটা ফ্রেন্ড ছিল। তো আমরা 2 জনে সন্ধ্যার পর একসাথে আসতাম। তা একদিন করছে কি ও আসে নাই, মানে প্রাইভেটে আসে নাই, ওর মানে জ্বর আসছে। তারপর আমি একলাই মানে বিকালে চলে গেছি। তারপর সন্ধ্যার পর দিয়া মানে আমি যে রাস্তা দিয়ে আসতাম ওই রাস্তার সাইডে গিয়ে বাঁশঝাড়, তারপর বট গাছ, এগুলো ছিল। তা আমি মাদ্রাসা থেকে কত দূর আসছি পর দেখেছি মানে রাস্তার সাইড দিয়ে মানে একটা মাথারি বলতে গেলে মহিলা যাইতেছে, বৃদ্ধ মহিলা। আমি তো নর্মালি নিচে আমি যে সাইকেল পাশ দিয়ে টাইনা সোজা চলে গেছি। তো এরকম কইরা আরও 2-3 দিন পর এরকমের মানে ও জ্বরে তো অনেক দিন দেখা গেছে আসে নাই। তা আমি এরকম যাই, আমি প্রতিদিনই দেখা গেছে মহিলারে দেখি। তা এই যে অন্ধকারের রাত বলে না যে জোনাকের রাত, অন্ধকারের রাত হালকা, হ্যাঁ। তা আমি করছি কি অন্ধকারের রাত যেদিন হয়েছে, তা আমার সাইকেলের সামনে একটা টর্চ মানে জ্বালাইয়া বাইধা নিতাম, মানে যে সময় আইতাম ওই জায়গায় মানে জোনাকের রাত থাকলেও মানে আপনার ওই যে বাঁশঝাড়, তারপর বট গাছে অন্ধকার হয়ে যায়, সাইডে গাছপালা, এই জন্য। তা আমি ওই যে আপনার আমার নানা বাসার দরজা দিয়ে যে কাল নামবো মানে যে সময়, ওই সময় করছি কি আপনার ভাঙ্গা রাস্তা তো। তা আমি যে সময় নামি আমি দেখতেছি যে সামনে কেউ মনে হাইটে যাইতেছে, আর ওই ঢাল থেকে যে সময় নামছি আর মানে লাইটটা অফ হয়ে গেছে। তা আমি ওই যে অফ হয়ে গেছে পরে আমি ওই সাইকেল নিয়ে মানে কাটা গাছের সাথে মানে পড়ে গেছি, একবারে পড়ে গেছি। পরে মানে ওই জায়গায় মানে সেন্সলেস হয়ে যায়। পরে আমাদের ওই জায়গায় আপনার এক ভাই ছিল, আমার খালতো ভাই, ওর আম্মু কি করছে ওই রাস্তার সাইডে বাসা, ওর আম্মু মানে শব্দ পাইছে যে কি হইলো ওই জায়গায়। তারপরে সে আইসা দেখে যে আমি পইরা মানে অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তা আমার নিয়ে মানে বাসায় নিছে, পরে গিয়া মানে জ্বর টর আইছে, হুজুর টুজুর দেখাইছে, আমাদের মাদ্রাসার হুজুর আনছে, হুজুর দেখাইছে, পর ভয় পাইছি। তারপর পানি পড়া টরা দিল, হ্যাঁ, তারপর ঠিক হইলাম।
তারপর কিছুদিন পর মানে এই শেষ না ঘটনা, কিছুদিন পর মানে আসতেছি মানে আমার সাইকেল নষ্ট হয়ে গেছে পর আমরা দুইজনে কি করছি হাঁটতে হাঁটতে আসতেছি মাদ্রাসা থেকে রাত্রিকালীন। তা আমাদের যে সময় ওই যে হাঁটতে হাঁটতে আসতে পারে আমাদের নানা বাসার সামনে একটা বড় মানে কবরস্থান আছে, আমাদের পারিবারিক কবরস্থান নানা বাড়ির। তো ওই কবরস্থানের সাইডে একটা দিঘির মতো আছে। ওই দিঘিটার ওই পাশে মানে তাল গাছ আছে, অনেক তাল গাছ। আর একটা তাল গাছ করছে কি আপনার এরকমের নুইয়া মানে ওই পানির সাথে মানে মিশে গেছে। ওই তারপর ওই জোনাক কেরাই তো, তা আমরা দুইজন হাঁটতে হাঁটতে আসতেছি। তা মোটামুটি রাত্র হয়েছে ধরেন 8টা সাড়ে 8টার দিকে, তো অনেক রাইতি ধরতে গেলে আমাদের জন্য মানে আমরা, হ্যাঁ। আর গ্রামে অনেক রাইতি ধরা যায়, কোনো মানুষজন নাই, অনেক আগের কথা তো। তারপরে মানে আমরা দুইজন হাঁটি আর দেখতেছি যে ওই পুকুরের সাইড দিয়ে মানে ওই জায়গায় একটা মহিলা বসা, চুল টুল খোলা দিয়ে বসে আছে, সাদা কাপড় পরা, মানে গোসল করতেছে, পা দুলাইতেছে মানে পানির ভিতরে। আর মনে হইতেছে যে গোসল করতেছে, হ্যাঁ, পা দুলাইতেছে পানির ভিতরে মানে। তারপর আমি ওইটা দেখে মানে আমি নর্মালি নিছি যে ওই বাসায় লোকজন থাকতে পারে। তারপর মানে কিছুক্ষণ পরে একটু সামনের দিকে তাকাইয়া মানে ওই আমার লগে যে ছিল ও হাঁটতেছে আমার সাথে সাথে। তা আমরা দুইজন মানে আবার তাকাইছি ওইদিকে, ওই তাকাই দেখি যে কেউ নাই। পরে গিয়ে দেখি ও কিছু কি মানে আমার রাইখেই মানে ও আগে আগে দৌড় দিছে মানে ভয় পাইয়া। তা আমি তো দৌড় দিচ্ছি মনে করেন ওর পিছে পিছে। তাই একটু পর সামনে মনে করেন যাই দেখি যে মানে বট গাছ টট গাছ তো আছে অনেক, দেখি যে অন্ধকারে মনে হয়েছে যে মানে চাইপা ধরতেছে মানে বট গাছ টট গাছের ওই দিক দিয়া। মানে এত অন্ধকার হয়ে গেছে মানে দেখা যায় রাইতে জোনাকি রাইতে তো সব দেখা যায় সামনের দিকে, তাও মনে হইতেছে যে সামনে আমরা কিছু দেখতেছি না। আর লাইটের আলো মনে হইতেছে মানে একটু সামনে দেখা আর সামনে কিছু দেখায় না, মানে অন্ধকার, এত অন্ধকার হয়েছে। তারপরে ওই যে আমার খালা সে করছে কি আবার ওই মানে আমরা চিৎকার দিয়ে দৌড় দিছি তো, সে করছে কি আবার ওই ল্যাম্প নিয়ে রাস্তায় উঠছে, ল্যাম্প বা হারিকেন রাস্তায় উঠে মানে আমাদের দিকে গেছে। তারপর দেখতেছে যে আমরা মানে হাঁপাইতেছি কি করতেছি। তারপর আমাদের বাসা পর্যন্ত মানে দিয়ে আসছে। তারপর করছে কি ওই আমার যে ফ্রেন্ড ছিল ওর গিয়ে আপনার এত পরিমাণ জ্বর আসছে পরে আস্তে আস্তে মনে করেন যে ও 1 মাসের মাথা হইলে গিয়ে মারা যায়। মানে জ্বর, এত পরিমাণ জ্বর আসছে মানে আস্তে আস্তে মানে সুস্থ হয় না, মানে অনেক ভয় পাইছে মানে ওইটা দেখে। আর আমি তো দেখা গেছে আগের বার ভয় পাইয়া মানে ঠিক হয়েছে একটু, হ্যাঁ তাবিজ ছিল। তারপরে ও মারা গেছে। আর তারপরে আমাদের ওই মাদ্রাসায় যে পড়ার সিস্টেম ছিল ওইটা গেলে স্কুল ছুটি দিত মাদ্রাসা, ওই সময় বিকেলে দিনের বেলায় পড়াইতো। মানে এই হইল গিয়া ঘটনা। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন আমি শুরুতেই একটা কথা বলি যে পৃথিবী অপার রহস্যময়, কখন কি যে ঘটে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে, আর যার সাথে ঘটে সেই জানে। এই যে রানা যে ঘটনাটা বললো, ওর একদম সাথে একদম ক্লোজ ফ্রেন্ড যার সাথে তখন পড়ালেখা করতো, একই সাথে দুইজনে কিন্তু একই জিনিস দেখছে। একটা মহিলা সাদা কাপড় পরা পানিতে বইসা পা দুলাইতেছে পুকুর পাড়ে। তো দেখলো, ভয় পাইলো, ভয় থেকে মৃত্যু হইল। আসলে পৃথিবীটা কি রহস্যময়, তাই না? কি দেখলো, একটা চোখের সামনে এক মহিলার মতো কাউকে দেখলো, সেখান থেকে ভয় পাইলো, সেখান থেকে মৃত্যু অবধি নিয়ে গেল। কিন্তু এভাবেই কার সাথে কখন কি ঘটে এটা আসলে কোনোভাবেই বলা যায় না। এরপরে একটা ঘটনা আছে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক, একটা লাশ নিয়ে ঘটনা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে ঘটনাগুলো বললাম এতক্ষণ, যে 2টা ঘটনা, সেটা কিন্তু আমার জীবনের বাস্তবিক ঘটনা। তো এখন যে আমি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা, এবং ঘটনাটা আমার একজনের কাছ থেকে শোনা, যে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, উনি আমার পরিচিতই, আমাদের ভিডিও দেখে, বাট আমার পরিচিত, অনেক আগে থেকেই পরিচিত। তো উনি একদিন মানে আমারে বলছে আর কি ঘটনা, যে তো তোরা তো ভিডিও করো, তো আমার সাথে কিন্তু এরকমের অনেক বাস্তব ঘটনা আছে। যেহেতু সে লাশ টানে, অ্যাম্বুলেন্স চালায়, ঠিক আছে, লাশবাহী অ্যাম্বুলেন্স আর কি। তো উনি হইতেছে যে মানে পটুয়াখালীর হসপিটালে থাকতো, তো অনেক দিন আগের ঘটনা ওনার। তো একদিন রাত্রে আর কি নাকি একটা মেয়ের লাশ আসছে। তো ওটা মানে কি বলে, যারা অপঘাতে মৃত্যু হয় তাদের কিন্তু হয়েছে পোস্টমর্টেম হয়, ঠিক আছে। তো পোস্টমর্টেম হয়েছে, তো পোস্টমর্টেম হওয়ার পর মানে লাশটা নিয়ে যাইবে, তো ওনারে ফোন দিছে যে এরকম এরকম আমাদের একটা লাশ আছে,
এটা যাইবে এক জায়গায়, এটা হইতেছে মানে কি বলে যে 10 মিনার ওইদিকে একটা গ্রাম্য সাইডে, পটুয়াখালী 10 মিনার ওইদিকে গ্রাম সাইডে। তো ওনার ফোন দেওয়ার পর উনি আর কি গেছে, তখন অলমোস্ট নাকি রাত প্রায় 11টা 11:30 এরকমের বাজছে। তো বাজার পর উনি ইয়া নিয়ে গেছে, কি বলে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে। তো যাওয়ার পর লাশ উঠাইছে, তো লাশের সাথে আরও 4-5 জন মানুষ ছিল। তো অ্যাম্বুলেন্স ওনার সামনে বসছে নাকি 2 জন আর 3 জন পিছনে বসছে। এখন যারা লাশবাহী গাড়ি টানে তারা কিন্তু সাথে কিন্তু আরও 2-1 জন নিয়ে যায়, ঠিক আছে, মাঝে মাঝে 2-1 জন নিয়ে যায়। তো উনি আর ওনার হ্যাঁ ওনার একজন বন্ধুরে নিছে, আর ওনার সাথে একজন হেল্পার নাকি সব সময় থাকতো ওনারে নিছে। তো ওরাও পিছনে বসছে। তো বসার পর এখন লাশ নিয়ে যাইতেছে। তো পটুয়াখালী শহর পার হয়েছে, গ্রাম সাইডে যখন ঢুকছে, তো ঢোকার পর উনি কত দূর গেছে, যাওয়ার পর ওনার মানে মনে হইতেছে কি যে গাড়ি অনেক ভারী হয়ে যাইতেছে, মানে মনে হইতেছে যে ওনার গাড়িতে যতটুকু পরিমাণ লোড নেওয়ার দরকার বাট লোডের থেকে অনেক বেশি ভারী, ঠিক আছে, গাড়ি মনে হয় সামনে আগাইতেছে না। আর ওই শীতের দিন কুয়াশার রাত, মাঝে মাঝে অনেক কুয়াশা আর কি, কিছু দেখা যায় না। তো এরকম করতে করতে একটা বাজার কাছাকাছি গেছে। তো ওখানে যাই দেখতেছে যে একটা চায়ের দোকান। তো ওনারা নামলো, নাইমা আর কি চা খাইলো, চাটা খাইছে, চা খাইয়ে আবার গাড়ি স্টার্ট করছে। তো ওখান থেকেও নাকি ওনাদের যাইতে হবে প্রায় 30-40 কিলোমিটার গ্রাম্য পথ এরকমের। তো গাড়ি স্টার্ট করছে। তো গাড়ি স্টার্ট করার পর প্রায় 15-20 মিনিট গাড়ি চালাইছে। তো চালাইছে পর ড্রাইভার হঠাৎ করে মানে ফিল করলো কি যে গাড়িটার উপরে মানে গাড়ির ছাদের উপরে কেউ লাফ দিয়ে বসে জোরে, গাড়ি মানে শব্দ হয়েছে অনেক জোরে, আর গাড়িটা মানে কাইপা উঠছে, ঠিক আছে, দুপ করে কাইপা উঠছে। তো উনি আর কি ব্যাপারটা বুঝছে যে কিছু একটা রং, কারণ ওরা যেহেতু মানে লাশ বা এই গাড়ি টানে, ওনাদের অভিজ্ঞতা আছে এরকম অনেক ঘটনার। তো একটু পরে মানে পিছন থেকে ওনাদের মানে করতেছে যে নক দিতেছে যে খোলা, গাড়ি থামানোর জন্য। হ্যাঁ, তো গাড়ি থামাইবে অন্য মানে পিছন থেকে নাকি ডাকাডাকি করতেছে, বাট ওনারা নাকি ওটা শুনিই নেই। তো কতক্ষণ আরও 2-3 মিনিট চালাইছে। তো উনি দোয়া কালাম পড়ছে। তো একটু পরে দেখে কি সামনে একটা মেয়ে মানুষ হাঁটতেছে, গাড়ির কুয়াশার মধ্যে দিয়ে সামনে একটা মেয়ে মানুষ হাঁটতেছে। হ্যাঁ, এখন ওই গাড়ির সামনে যে 2 জন লইছে, ওই যে মেয়েটা আত্মহত্যা করছে, হ্যাঁ ওই মেয়েটার পরিচিত লোকই কিন্তু সামনে, ওনার রিলেটিভই। এখন ওই লোক দুইটা মানে ড্রাইভারের দিকে খালি তাকাইতেছে, মানে যেই মেয়েটা মারা গেছে সেই মেয়েটাই গাড়ির সামনে সামনে হাঁটতেছে, মানে গাড়ি স্লো করছে, দেখতেছে মানে ও গাড়ির সামনে কুয়াশার মধ্যে মানে অভাবের মতো স্পষ্ট দেখা যাইতেছে যে একটা মেয়ে মানুষ হাঁটতেছে। আর ওনারা ওনার দিকে তাকাইতেছে, কি বলে যে লাশ হাঁটতেছে মানে গাড়ির ভিতরে লাশ। তো উনি ড্রাইভার সাথে সাথে গাড়ি থামাইছে, থামাইয়া গাড়ির পিছনের খুলছে, খুলে ওনাদের বের করছে। এখন ভিতরে যাইয়ে দেখে মানে 2 জন বেহুশ অবস্থায় পড়ে রয়েছে, লাশ, হ্যাঁ গাড়ির পিছনে 2 জন বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। আর 2 জন মানে খুলছে পর তারা মানে হাঁপাইতেছে, মানে ওনারা এত ভয় পাইছে, ঠিক আছে। এখন বলতেছে কি হয়েছে, ঠিক আছে, কী করছে, এবার বলতেছে যে ভাই এই যে কফিনটা লইছে, ওই লাশ কিন্তু একটা কফিনের ভিতরে লইছে, ঠিক আছে, আটকানো। তো বলতেছে যে ভাই এই কফিনের ভিতরে প্রথম আমরা শব্দ পাইছি যে কফিনের ভিতরে কান্নার শব্দ আসতেছে, মানে যে মেয়েটা কান্না করতেছে, মনে হইতেছে জ্যান্ত, ঠিক আছে, জীবিত কান্না করতেছে। তারপর মানে ওনারা আর কি একটু তখন ভয় পেয়েছে যে লাশ, এটার তো পোস্টমর্টেম করা হয়েছে, এটা তো বাইসে থাকার কোনো উপায়ই নেই, ঠিক আছে, এটা কিভাবে কান্না করে। হ্যাঁ, তখন ভয় পাইছে। তো সবাই দোয়া কালাম পড়তেছে। তো হঠাৎ করে ওই লাশ কফিনের যে উপরের যে ইয়াগুলা থাকে না, ব্রেক মারার তক্তাগুলো ঠাস করে নাকি ছুটে গেছে ওখান থেকে, ঠিক আছে, ঠাস করে ছুটে গেছে। আর দেখতেছে যে মানে লাশের যে মুখ চোখ মানে লড়তাছে, মানে জীবিত মানুষের মতো, জীবিত মানুষের মুখ যেরকম লড়ে, ঠিক আছে, ওইরকম লড়তাছে। কারণ এই রকমের একটা অবস্থা তুমি মনে করো যদি দেখো একটা লাশ নিয়ে তুমি যাইতেছো, হ্যাঁ, তো তখন তোমার ভয়ের অনুভূতিটা কোন লেভেলে থাকতে পারে, ঠিক আছে। ওই মোমেন্টে ওইখানে 2 জন চিৎকার দিয়ে ওই সাথে সাথে বেহুশ, আর 2 জন ওই অবস্থা। আর ওনারা তো সামনে দেখলো যে এরকম নিয়ে যেতেছে, ওনারাও যাই দেখে যে খোলা আর কি, উপরের পার্ট খুলে গেছে,
ঠিক আছে, ব্যাপারটা কতটা ভয়ঙ্কর একবার চিন্তা করো। তো পরে এখন ওই যে ড্রাইভার উনি তো জানে যে কিছু, তো ওনার সাথে পরা পানি টানি থাকে গাড়িতে, যে মাঝে মাঝে দরকার হয়। কারণ এগুলো যারা লাশ টানে তাদের এরকম ঘটনা ঘটেই অনেক সময়। তো উনি একটু পরা পানি চতুর্দিকে ছিটাই দিল। যখন পানি ছিটাইছে তখন নাকি জোরে চিৎকার দিতেছে। হ্যাঁ, এখন আর বলতে মানে হ্যাঁ গাড়ির ভিতর থেকে, আর গাড়ির মানে একটু পাশে একটা বড় গাছ, ঠিক আছে, বড় অনেক বড় নাকি একটা গাছ রাস্তার পাশে। এখন দেখতেছে যে গাছের উপরে কেউ বসা, ঠিক আছে, গাছের উপরে একদম স্পষ্ট ওনারা সবাই দেখতেছে কেউ বসা। আর ওইখান থেকে নাকি হাসতেছে আর বলতেছে, এই পারলে নিয়ে যেত লাশ, ঠিক আছে, আমার খাওয়ান না দিয়ে পারলে নিয়ে যেত। মানে বলতেছে ওর খাওয়ান চাইতেছে, যে ওর খাবার লাশ খাইতে চাইতেছে, আমার খাবার না দিয়ে পারলে নিয়ে যেত লাশ এখান থেকে, এরকম বলতেছে। এখন উনি বুঝতেছে যে এটা নরপিশাচ। আমি আগেকার অনেক শুনছি যে নরপিশাচ এরকম নাকি লাশ খেকো ছিল। তো একটু পরে উনি যখন আর কি উনি সবারই বলতেছে যে একটা কাজ করো, যে আমার এখানে একজন থাকো, আর পিছনে উনি লাইট জ্বালাই দিয়েছে গাড়ির ভিতরে, আর হলো ওই ব্রেক ওই ইয়াগুলারে আবার ব্রেক মারছে ওনারা, ঠিক আছে, ওই যে কাঠগুলারে ব্রেক মাইরে আটকাইছে, আর বলতেছে একজন থাকো আর তো তুমিও যাও পিছনে, আর টর্চ লাইট দিয়ে দিয়েছে ওনার সাথে, যে যদি লাইট টাইট বন্ধ হয়ে যায় গাড়ির ভিতরে তোরা লাইট জ্বালাবি। আর ওই যে ইয়াতে ড্রাইভারের সাথে মাঝখানে কিন্তু একটা ছোট গ্লাস থাকে, ওটা ইয়ে করেছে যে আমারে ডাক দিবি কোনো ঝামেলা হইলে, ঠিক আছে। এখন কতক্ষণ গাড়ি আরও 10-15 মিনিট চালাইছে, আর গাড়ির মধ্যে অনেক শব্দ পাইতেছে যে আশেপাশে সব ভাঙে নিয়ে আইতেছে, গাড়ি চলে না, হ্যাঁ গাড়ি চলে না, আস্তে আস্তে যায়, ঠিক আছে, মনে হয় যেন গাড়ি অনেক ওয়েট। আর ওনারা সবাই যে যা পারে, দোয়া কালাম যে যা পারে তাই পড়তেছে, ঠিক আছে, আল্লাহ বিল্লাহ করতেছে। তো এরকমের আরও 10-15 মিনিট গেছে। তো যাওয়ার পর একদম একটা ফাঁকা জায়গা, রাস্তার দুই পাশে কোনো বাড়িঘর নাই, এরকম একটা পথে গেছে, ঠিক আছে, গ্রাম্য রাস্তা, কাঁচা রাস্তা, আর গাছপালা, অনেক গাছপালা, হ্যাঁ জঙ্গল, পুরো গাছপালায় ভরপুর। তো এখন ওই গাড়ি ওনারা চালাইতেছে, আর মানে ড্রাইভার যে উনি বলতেছে যে ভাই আমি লাইফে এত লাশ টানছি বা এত জায়গায় গেছি, বাট ওই দিন আমার এত ভয় লাগতেছে কেন আমি নিজেই জানি না। মানে ওই রাস্তাটা ঢুকলাম পর আমার মনে হলো যে আমার শরীরটা মানে ফুলে উঠছে ভয়ে, ঠিক আছে, আর কেমন জানি একটা শীতল বাতাস বয়ে গেছে, আমার শরীর শিরশির করে উঠছে, আমার পুরো শরীরের লোম গুসবাম দিয়ে গেছে, পুরো কাটা দিয়ে দাঁড়াই গেছে। হ্যাঁ, এখন আরও উনি গাড়ি চালায় আর মানে দোয়া কালাম পড়তেছে, আল্লাহ আল্লাহ করতেছে, ঠিক আছে, আর পিছনে সবাই বসা, সবাই আল্লাহ আল্লাহ করতেছে, আর চতুর্দিকে তো অনেক ঘটনা ঘটতেই আছে। তো একটু পরে দেখলো কি যে সামনে কতগুলা শিয়ালের মতো, ঠিক আছে, কতগুলো প্রাণী, মানে একদম গাড়ির সামনে কতক্ষণ লাইটের আলো দেখা যাইতেছে যে ওদের দিকে, মানে এমন লাইটের আলো পড়লে কিন্তু চোখ জ্বলে, প্রাণীগুলো ওদের দিকে তাকায় রয়েছে, খুব ভয়ঙ্কর, একটার দুইটা না, কয় ভাই মিনিমাম 20-30টা হইব, পুরো রাস্তা আটকানো, ঠিক আছে। কারণ গাড়ি আমি সামনে চালাই, বাট ওটি লড়ে না, ওইগুলো লড়ে না, ঠিক আছে, একটু লড়তেছে না। তো এরকমের মানে এখন কি করবে, পিছনে বৈশা ওরাও ভিতরে মানে বলতেছে যে ভাই পিছন সাইড মনে হয় গাড়ি খুলে নিয়ে যাইবে, এরকমের শব্দ হইতেছে। এবার বলতেছে যে একটা কাজ করি, সবাই বের হও গাড়ি থেকে। সবাই বের হয়েছে, বের হইয়া সামনে সবাই এক জায়গায় আসছে, গাড়ির ভিতরে লাইট জ্বালানো, ঠিক আছে। এর ভিতরে দেখতেছে যে ওই শিয়ালগুলা মানে হঠাৎ করে নাই, একটাও নাই, ঠিক আছে, শিয়ালগুলো একটাও নাই সামনে। তো শিয়ালগুলো নাই, এখন মানে ওনারা ভাবছে যে এখন তো তাইলে চালাইয়ে যাওয়াই যায় গাড়ি। তো গাড়ি তাইলে আবার গাড়িতে উঠছে, সবাই আবার চালাইতেছে, এরকম আরও 10 মিনিটের মতো পর চালাইছে। চালানোর পর ওনার গাড়ির উপরে নাকি একটা শব্দ হয়েছে খালি এরকমের, যেমন ক্যাচ করে একটা ডাক দিচ্ছে জোরে, ঠিক আছে, গাড়ির উপরে পড়ছে, গাড়ির ছাদ ডাইরেক্ট ইয়ে হয়ে গেছে, মানে ভাঙে গেছে, ফাইটে গেছে, ঠিক আছে, ডাইরেক্ট ফাইটে মানে অনেক ইয়ে হয়ে গেছে। আর গাড়ির ভিতরে যারা ছিল মানে ভিতরে ওরা তো কি চিৎকার করে মানে ভয়ে, বোঝো না, এরকম একটা গাড়ি ডাইরেক্ট লাফ দিয়ে উঠা গাড়ি উল্টোয়ে পড়ছে, ঠিক আছে। আর ওরা তো ভিতরে চিৎকার চেঁচামেচি, কেউ মানে মাথা টাথা ফাইটে গেছে, ঠিক আছে, গ্লাস ট্লাস ভাঙা, মানে এক অবস্থা, এক একজন ধৈরা মেরা কেউ কাউরে বাইর করছে, বাজে অবস্থা বাহির করছে।
তো বাহির করার পর এখন ওনারা ওই লাশ নিবে, ওনাদেরই তো অবস্থা খারাপ ওইখানে। হ্যাঁ হ্যাঁ, তো ওনারা ওই এক একজন ধরে গাড়ি থেকে একটু দূরে টাইনে নিতেছে, ভাই একটু সামনে নাও, এখান থেকে সরো সবাই, মানে আরও অনেক তো ভয়ঙ্কর ঘটনা। মানে একটু পর দেখতেছে যে দূরে দেখে টর্চ মেরে দেখতেছে যে গাড়ির আলো তো জ্বলতেছে, গাড়ির অ্যাক্সিডেন্ট হলে আলোটা বন্ধ হয় নাই, লাইট জ্বলতে আছে, হ্যাঁ জ্বলতে আছে, গাড়িটা মানে দুলতেছে, গাড়িটা এরকম দুলতেছে। হ্যাঁ, আর ওনারা দূরে বই ওটা দেখতেছে যে আর গাড়ির ভিতরে মানে ক্যাসমাস শব্দ হইতেছে, যে একসাথে অনেকগুলো তোমার হাই না থাকলে যেরকম হয় না যে কোনো একটা খাবার পাইলে ওটা ছিঁড়া খাবার একজনে নেওয়ার জন্য ক্যাসমাস ক্যাসমাস একটা শব্দ করে, তো ওরকমের শব্দ হইতেছে, ঠিক আছে। তো উনি হঠাৎ করে টর্চ মারছে পর দেখতেছে যে গাড়ির ভিতর থেকে ভয়ঙ্করভাবে মানে চোখ এরকম তাকাই রয়েছে ওনাদের দিকে, ঠিক আছে। মানে মনে হইতেছে যে ওরা ডিস্টার্ব হইতেছে, লাইট মারতেছে কেন, মানে ও খুব রাগান্বিত, যেমন সিংহে যখন খাবার খায়, ওর যদি খাবার সামনে কেউ ডিস্টার্ব করে তখন ওর কী রকম রাগান্বিত হয়, ঠিক ওই রকমের। তো একটু পরে ওনারা ওখানে বইয়া দোয়া কালাম পড়তেছে, ঠিক আছে। এরকম প্রায় 10-15 মিনিট গেছে, এর মধ্যে নাকি আজান দিয়ে দিছে, ফজর আজান দিয়ে দিছে। তো আজান দিছে পরে দেখে চতুর্দিক পুরো পরিষ্কার, ঠিক আছে, পরিষ্কার। এখন ওরা তাকাই দেখতেছে 5 থেকে 10 মিনিট হইব না আর কি, 7-8 মিনিটের পথ যে দৌড়ে গেলে ওখানে বাড়ি দেখা যাইতেছে, বাসা বাড়ি দেখা যাইতেছে। এখন ওনারা যেহেতু পরিষ্কার আছে একটু সাহস পাইছে যে দেখে লাশের কি অবস্থা, কারণ এত কিছু ঘটনা দেখলো বা ঘটলো, কি অবস্থা। যখন আর কি গাড়ির কাছে গেছে, মানে গাড়ির ভিতরে আর কি কফিনটা আর কি টাইনে ওনারা বের করছে পিছন দিক থেকে যে দেখতেছে পুরো মানে কফিনটা করা, উপরের ইটি নাই, সব ভাঙাচুরা, আর লাশের এই চোখ দুইটা নাই, চোখ খাইয়ে ফেলাইছে, আর হলো কলিজা, ঠিক আছে, কলিজা ডাইরেক্ট বের করে খাইয়ে ফেলাইছে, এই বুকে রয়েছে ডাইরেক্ট, এগুলো বের করা ডাইরেক্ট নাই, কিছুই নাই, ঠিক আছে। খুবই বাজে অবস্থা, মানে এগুলো তো সাধারণ মানুষ দেখলে এমনিতেই ভয় পাবে যে একটা লাশ চোখ নয় কলিজা নেই বের করা, এরকমের অবস্থা। ওইটা দেখে মানে ওনাদের কি বিভৎস দেখতে, ওনারা দেখে ওখানে তো ভয় পাইছে বেশ কয়েকজনে, যদিও উনি সাহসী মানুষ ছিল। তো উনি মোটামুটি ওখান থেকে করে ওনারা তাড়াতাড়ি সামনে গেছে মানুষজনের, যে ভাই আমাদের এই ঘটনা ঘটছে। ওনারা বাসা থেকে মানে ওই যেখানে গেছে ওখান থেকে নাকি বাসাও 15-16 মিনিট হাঁটলে আর কি পাওয়া যাবে, তার মানে সবাই জানে এলাকার যে এই ঘটনা ঘটছে লাশে। তো ওনারা বলছে যে আরও এলাকার মানুষ ছিল ওনাদের সাথে, যে গেছে পর ডাক দিয়ে যে আমরা লাশ নিয়ে এসেছিলাম এই ঘটনা। তো সবাই মানুষজন আসছে, তো আইসে দেখে যে খুবই বাজে অবস্থা। তো গাড়িটারে ধরে উঠাইয়া লাশ ওইখান থেকে, গাড়ির অবস্থা খারাপ, গাড়ি পুরো মানে ভাইয়া চুরে একদম নাই অবস্থা, সাতটাত নাই অবস্থা। তো গাড়িটারে করে লাশটা ওখান থেকে নিয়ে তারপর গেল। তো উনি বলল যে ভাই আমি জীবনে অনেক লাশ টানছি, বাট এরকমের ঘটনা আমি আমার লাইফে কোনো দিন দেখি নাই। তো ওনার সাথে যে দুইজন ছিল, পরে ওরা নাকি জ্বরে অনেক দিন ভুগছে, পরে পরিচিত ওনার জ্বরে আসে, তো পরে ওনার পরিচিত একজন ওজা টোজা ছিল, ওনারে দিয়ে ঠিকঠাক করাইছে, আর ওরা নাকি জীবনে আর যায় না লাশ টানার গাড়িতে। আর উনি বললো যে ভাই আমি জীবনে এত লাশ টানছি, বাট এরকমের অভিজ্ঞতা আমার জীবনে হয় নাই। আমরা হয়তো নরপিশাচের নাম শুনছি, বাট ওই দিন আমরা দেখলাম যে নরপিশাচ বাস্তবই আছে, ঠিক আছে। তো এই ঘটনাটা একদম বাস্তব ঘটনা, এই পটুয়াখালী থেকে এই লাশটা নিয়েছিল। তো আজকে থেকে ধরেন গত 20 বছরও হইতে পারে, এরকম 15-20 বছর আগের ঘটনা, একদম বাস্তব একটা ঘটনা। তো ওই ঘটনাটা শোনার পর আমার নিজেরই কেমন শরীরের লোম দাঁড়ায় গেছিলো। এখন আমি বলতেছি, বাট আমার কিন্তু অন্যরকম ফিল আসতেছে। তো এটাই পৃথিবীতে কখন কি ঘটে এটা আসলে বলা যায় না, আর যার সাথে ঘটে মাত্র সেই ভুক্তভোগী এবং সেই জানে, যে সেটার চাক্ষুষ সাক্ষী যে থাকে। তো আজকের মতো এতটুকুই, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। পরবর্তী আরও এরকমের ঘটনাগুলো পাওয়ার জন্য, আমাদের পডকাস্টগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।